প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা প্রায় স্থির তড়িতের লাস্ট টপিকের দিকে পৌঁছে গেছি। আর মাত্র 1.5 লেকচারেই ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, তারপর আমরা নতুন অংশে চলে যাব। ওকে, তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঘনকোণ, ইলেকট্রিক ফ্লাক্স মানে তড়িৎ ফ্লাক্স এবং গাউসেস ল, গাউসের সূত্র এন্ড অ্যাপ্লিকেশন, এদের প্রয়োগ। ওকে, চলো আমরা টপিকটা আগে লিখে ফেলি, তারপরে স্টার্ট করি। তাহলে আজকে আমরা পড়ব টপিক লাস্ট। ওকে, এখানে কি পড়ব? ঘনকোণ, তারপরে কি? তড়িৎ ফ্লাক্স, তারপরে পড়ব গাউসের সূত্র মানে গসের সূত্র, গাউস বা গস বলা হয়, গাউসের সূত্র ও প্রয়োগ বিষয়ক। ওকে, আচ্ছা, তো ফার্স্ট আমরা ঘনকোণের দিকে যাই। ফার্স্ট ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। ঘনকোণ কাকে বলে? তো ঘনকোণ পড়ার আগে আমরা কিছু বিষয় একটু বুঝে নিই। হ্যাঁ, ঘনকোণটা কেমন, কি ধরনের, এগুলো। তো ধরে নাও তুমি তোমার প্রিয়জনকে নিয়ে পদ্মার পাড়ে গেছো, পদ্মা গার্ডেন অথবা মানব চিড়িয়াখানা মানে চিড়িয়াখানায়, তো পার্কে, কোন এক পার্কে অথবা ভদ্র পার্কে। তো এখন পার্কের বেঞ্চে বসে আছো তুমি তোমার প্রিয়জনকে নিয়ে। তোমার প্রিয়জনের কিছুক্ষণ পর পর একটু একটু আবদার হচ্ছে। আবদারটা কি? ঝালমুড়ি খাবে, বাদাম খাবে, 10 টাকার বাদাম খাবে, এই যে আবদার। তো এমন সময় এক বাদামওয়ালা সামনে দিয়ে যাচ্ছে, তুমি কি ডেকেছো? এই বাদাম, এদিকে। তো এখন বাদামওয়ালা আসলো, বাদামওয়ালাকে তুমি বললা যেটা, সেটা হচ্ছে 10 টাকার বাদাম দিন। তো তোমাকে 10 টাকার বাদাম দেওয়ার সময় বাদামওয়ালা কি করলো জানো? এই ধরনের একটা ঠোঙ্গা তৈরি করবে। ওকে, এই ধরনের একটা সুন্দর একটা ঠোঙ্গা তৈরি করবে। ঠোঙ্গা তৈরি করে এর মধ্যে বাদাম দেওয়ার পর এই যে মুখটা কি করবে? অফ করে দিবে, তাই না? অফ করে দিয়েছে। তো এখন ঘটনা যেটা, এই যে অফ করে দিল, দেখো তো এই অংশের জন্য সব প্রান্তগুলো দেখো সামনের দিকে এগিয়ে দাও, যে কি হবে? এই বিন্দুতে মিলিত হবে, তাই না? এই বিন্দুতে মিলিত হবে না? কেন্দ্র এই বিন্দুতে মিলিত হবে। তাহলে এই অংশ দেখো, এই যে তল, এই তলগুলোকে যখন আমরা কি সামনের দিকে বর্ধিত করেছি, ওইগুলো যে কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে, হয়েছে না? ফলে ভেতরে একটা কোণ উৎপন্ন হবে। এই যে কোণ, এই কোণটাকে আমরা সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ হিসেবে আখ্যায়িত করি। ওকে, আদারওয়াইজ আমরা দেখো কোন আইসক্রিম খায় না? কোন আইসক্রিম গুলো কেমন টাইপের হয়? ঠিক কি এই টাইপের হয়, তাই না? এই টাইপের কোন আইসক্রিম হয়। সুতরাং কি ওখানেও কি 3D বা ঘনকোণ তৈরি হয়, সলিড অ্যাঙ্গেল তৈরি হয়। অথবা অথবা তোমরা বার্থডে, ওকে, বার্থডে পার্টিতে গেছো, ওখানে যার বার্থডে হচ্ছে তার দেখবা কি মাথায় এই ধরনের একটা টুপি পরানো থাকে। আমার আজকে বার্থডে নয়, ওকে। তো এই যে টুপি পরানো থাকে, বার্থডে ক্যাপ, এই বার্থডে ক্যাপে দেখো সলিড অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অংশটা তুমি যদি নিরেট মনে করো, তাহলে এই নিরেট অংশের পৃষ্ঠের জন্য দেখো সকল প্রান্তগুলোকে যদি আমরা সামনের দিকে নিয়ে যাই, তাহলে ওই যে কোনো এক জায়গায় যে মিলিত হয়, রাইট? তো ওখানে যে কোণ উৎপন্ন হয় চারি সাইডে, এই যে এই কোণটা এখানে এই পৃষ্ঠে এখানে অংশে যে কোণ উৎপন্ন হবে, তারপরে ভেতরে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটাকে আমরা কি বলবো? সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। ক্লিয়ার? আচ্ছা, টুপি মাথায় দেওয়ার ফলে তোমরা মনে হয় অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু যাই হোক আমরা এই যে এই পর্যন্ত
অর্থাৎ টুপি যে আমার মাথায় ফার্স্ট থেকে কেন ছিল সেটার কারণ আমি লাস্টে এসে উন্মোচিত করে দিলাম। ওকে, আচ্ছা, সলিড অ্যাঙ্গেলটা কি বোঝা গেছে না? আচ্ছা, বোঝা গেছে। এখন দেখো তোমরা, দেখো আমরা একটা তরমুজ নিয়েছি যার ব্যাসার্ধ আর, এর উপরিতলে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল বিবেচনা করেছি, এর ক্ষেত্রফল আর স্কোয়ার। এই আর স্কোয়ার কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে যেটা সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ, যা 1 স্টেডিয়ান। সুতরাং এভাবেই তুমি কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের জন্য কোণ উৎপন্ন নিতে পারো কেন্দ্রে। তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিমাত্রিক কোণকে ঘনকোণ বলে। যেমন মুড়ির ঠোঙ্গাই, তুমি যে কোনো ঠোঙ্গা বলতে পারো, ওকে, মুড়ির ঠোঙ্গাই উৎপন্ন কোণ ইত্যাদি। আরো যদি কোনো কিছু থেকে থাকে, যেমন বার্থডে ক্যাপ বলতে পারো, বা এভরিথিং, সবকিছুতে ঝালমুড়ি, তারপরে যখন ট্রেনের মধ্যে দিয়ে যাওয়া দেখবা কি ঘটি গরম বলে না, ঘটি গরম। ওকে, তো যাই হোক, এই ভাষার সাথে তোমরা পরিচিত কিনা তাই জানি না। তো ওখানে দেখবা কি এই ধরনের যে ক্যাপগুলো মাথায় দিয়ে থাকে ওখানে ঘনকোণ তৈরি হয়। ওকে, তাহলে এই সলিড অ্যাঙ্গেলের ব্যাখ্যায় আমরা চলে যাব। ব্যাখ্যাটা একটু খেয়াল করো তোমরা, অনেক বেশি ইজি। হ্যাঁ, তো খেয়াল করো, ধরুন একটা ফুটবল, এই ফুটবলটা কেমন? ফুটবলের উপরে দেখবা কি একটা অংশে কালো অংশ থাকে, সাদা অংশ থাকে, রাইট? ফুটবল অংশে থাকে। তো খেয়াল করো, ফুটবলের এটা হচ্ছে কেন্দ্র, এই অংশটা আমরা বিবেচনা করলাম, ক্ষুদ্র একটা অংশ, মানে কালো অংশ বা সাদা অংশ, যে অংশগুলো তোমরা দেখো, আমি এটা রেড করে দিলাম, এই অংশটা। ওকে, টোটাল ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এস, কিন্তু আমি যখন নিয়েছি ক্ষুদ্র অংশ, এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল, এটা হচ্ছে ডিএস। তাহলে এটা হচ্ছে কি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল। আচ্ছা, তো এখন ওই যেটা বললাম, এই ক্ষুদ্র অংশটাকে যদি তুমি সামনের দিকে বর্ধিত করে দাও, ধরে নাও এটা হচ্ছে ও কেন্দ্র, তাহলে এইটাকে আমি এই কেন্দ্রে, আবার এখান থেকে দেখো এই প্রান্তটাকে এই কেন্দ্রে, দেখো কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটা কত কোণ? ক্ষুদ্র ক্ষেত্রফল অংশের জন্য স্বাভাবিক এখানে যে কোণ তৈরি হবে অবশ্যই কি ক্ষুদ্র কোণ, মানে ডি থিটা। এই ডি থিটাটাই হচ্ছে কি ডিএস ক্ষেত্রফলের জন্য ঘনকোণ, কারণ ফুটবলের ওখানে 3D বা ত্রিমাত্রিক অংশ তৈরি হয়। ওকে, আচ্ছা, তাহলে ঘনকোণ নির্ণয়ের প্রসেসটা কি একটু খেয়াল করো। এখান থেকে এই দূরত্ব কিন্তু আর, এখান থেকে এই দূরত্ব আর। তাহলে তোমাকে যদি বলা হয় ঘনকোণ নির্ণয় করো, তাহলে আমরা কি লিখতে পারি? ডিএস ক্ষেত্রফলের জন্য সৃষ্ট ঘনকোণ ডি থিটা হলে, তাহলে আমরা কি লিখতে পারি? ডি থিটা ইজ ইকুয়াল ক্ষেত্রফল ডিভাইডেড কেন্দ্র হতে দূরত্বের বর্গ, মানে ব্যাসার্ধের বর্গ। বুঝতে পেরেছ? আচ্ছা, কেন্দ্র হতে এই ক্ষেত্রফলের দূরত্বটা কত বলো তো দেখি? আর তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ডিএস। দেখো ডি থিটার জন্য তৈরি হয়েছে ক্ষুদ্র, ডি থিটা তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য, এই জন্য ডি থিটার জন্য ক্ষেত্রফল আমরা দিব হচ্ছে ডিএস। আর দূরত্ব দেখো তো, এখান থেকে এই যে দূরত্ব, এখান থেকে এই দূরত্ব মানে ব্যাসার্ধ কত? আর, মানে আর স্কয়ার। ক্লিয়ার? এখন তোমাকে যদি বলা হয় এই ফুটবলের সমগ্র অংশের কি করো ক্ষেত্রফলের জন্য বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের জন্য এই কেন্দ্রে টোটাল ঘনকোণ কত হবে সেটা নির্ণয় করো। তাহলে বলো তো ক্ষুদ্রকে বড় করার প্রসেস কি আমাদের জানা আছে না? তাহলে ক্ষুদ্রকে বড় করার প্রসেস কি? সমাকলন। তাহলে আমরা কি করব? সমাকলন করে দিব 1/r², কারণ আর দেখো কি প্রত্যেকটা অংশের জন্য কিন্তু ধ্রুবক। কেন্দ্র থেকে ফুটবলের পৃষ্ঠের যে কোনো বিন্দুতে তুমি নিয়ে যাও, আর এর মান কি? ব্যাসার্ধের মান কনস্ট্যান্ট হবে, যেহেতু ধ্রুবক। তাহলে 1/r² কি করলাম আমরা? বাইরে বের করে নিয়েছি। তাহলে ds, ওকে, ক্ষেত্রফল পরিবর্তনশীল।
তাহলে আমরা যদি এখান থেকে সমাকলন করি, দেখো কেন্দ্রে উৎপন্ন ঘনকোণ সমগ্র ফুটবলের জন্য কত হলো? থিটা 1/r², আর এটা হচ্ছে s। তাহলে থিটা সমান, এসটা কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে এস হচ্ছে 4πr², আর এটা হচ্ছে r²। এস সমগ্র পৃষ্ঠের গোলকের, ফুটবলটাকে গোলক কল্পনা করো, পৃষ্ঠের ক্ষেত্রফল, এবং সেটা কত হয় বলতো? 4πr² হয়। তাহলে আমরা এখান থেকে থিটা সমান কত? r² কেটে দাও, তাহলে 4π স্টেরেডিয়ান। ওকে, তাহলে ঘন করে দেখো কি স্টেরেডিয়ান, মনে রাখবা। তাহলে একটা গোলকের কেন্দ্রে কি পরিমাণ ঘনকোণ তৈরি হয় বলতো? 4π স্টেরেডিয়ান ঘনকোণ তৈরি হয়। ওকে, আচ্ছা, তাহলে ঘনকোণ সম্পর্কে আমরা কি ধারণাটা পেলাম। অনেক সময় বলা হয় ঘনকোণ কি ব্যাখ্যা করো, ঠিক আছে? তাহলে এই বিষয়টা তোমরা একটু খেয়াল রেখো, ইম্পর্টেন্ট। নেক্সট, এখন আমরা পড়ব তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, এর ডেফিনেশন দেওয়ার পূর্বে আমরা একটু ফ্লাক্সটা আসলে কি এই সম্পর্কে একটু ধারণাটা নিয়ে নিই। ওকে, খেয়াল করো, কোন একটা তল, এটা একটা সারফেস, এটা একটা তল, এই তলের ভেতর দিয়ে লম্বভাবে বলরেখা মানে লাইন অফ ফোর্স কি করছে? গমন করছে, লাইন অফ ফোর্স গমন করছে, লাইন অফ ফোর্স গমন করছে। ওকে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা লম্বভাবে অতিক্রম করে, আমরা ওই তলের ক্ষেত্রে ফ্লাক্স সংযুক্তি বা ওই তলের জন্য আমরা তড়িৎ ফ্লাক্স বলে থাকি। তাহলে তড়িৎ বলরেখা তলের মধ্য দিয়ে লম্বভাবে যে পরিমাণ পাস করছে, মানে অতিক্রম করে চলে যাচ্ছে, তাকে আমরা কি বলি? ওই তলের জন্য তড়িৎ ফ্লাক্স। ওকে, দেখো এটা একটা তল কল্পনা করো, এটা একটা তল, এই তলের মধ্য দিয়ে ঠিক এইভাবে লম্ব বরাবর কি হচ্ছে? ফ্লাক্স কি পরিমাণ বলরেখা অতিক্রম করে চলে যাচ্ছে, এটাকে আমরা এই তলের জন্য ফ্লাক্স সংযুক্তি বা তড়িৎ ফ্লাক্স হিসেবে আখ্যায়িত করি। ওকে, দেখো কোন একটা তলের মধ্য দিয়ে বলরেখাগুলো লম্বভাবে নির্গত হচ্ছে। ওকে, ক্ষুদ্র ক্ষেত্রফলের মধ্য দিয়েও গমন করছে। এখন আমরা সঠিক ডেফিনেশনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো, ফ্লাক্স কাকে বলে? কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে উক্ত তলের তড়িৎ ফ্লাক্স বা ফ্লাক্স সংযুক্তি বলে, তড়িৎ ফ্লাক্স বলে। একে আমরা ফাই দ্বারা চিহ্নিত করি, ফাই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, এখন আমরা বিস্তারিত এগিয়ে যাই ফ্লাক্সের ব্যাখ্যার দিকে। ওকে, ব্যাখ্যা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। আমরা ক্ষেত্র 1 দিয়ে স্টার্ট করি। ক্ষেত্র 1, ধরে নাও এটা একটা তল, এটা একটা তল, চাকতি কল্পনা করতে পারো বা তল কল্পনা করতে পারো। তো এখন খেয়াল করো তোমরা, এই তলের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে এস।
তলের ক্ষেত্রফল এস, এটা হচ্ছে ক্ষেত্রফল। তল যে কখনো ভেক্টর হয় আমরা জানি, তল ভেক্টর পড়নি, ভেক্টরে তো আমরা পড়েছিলাম তল ভেক্টর, এবং তল ভেক্টর বা ক্ষেত্রফলের দিক অলওয়েজ কোন দিকে হয় বলতো? তলের লম্ব বরাবর উপরের দিক। তাহলে তলের লম্ব বরাবর সবসময় তল ভেক্টরের দিক হয়, অর্থাৎ ক্ষেত্রফলের দিক হয়, রাইট? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রফলের দিক কোন দিকে বলতো? তলের লম্ব বরাবর, মানে এই বরাবর, তাই না? কিন্তু আমরা যেহেতু 3D প্রসেস আঁকতে যাচ্ছি দ্বিমাত্রিক ক্ষেত্রে, তাহলে কি আমরা বলতে পারি হ্যাঁ ক্ষেত্রফলের দিক কোন দিকে? এদিকে। ওকে, মানে তলের লম্ব বরাবর। এখন তোমরা খেয়াল করো, এই তলের লম্ব বরাবর যদি বলরেখাগুলো বের হয়, নির্গত হয়, তাহলে এই দিকে হচ্ছে এস এর দিক, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। আবার এই তলের লম্ব বরাবর দেখো এস এর দিক তলের লম্ব বরাবর, ঠিক আছে। আবার এই তলের লম্ব বরাবরই কি হচ্ছে? বলরেখাগুলো বের হচ্ছে, তাই না? লম্ব বরাবর কি হচ্ছে? বলরেখাগুলো বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম হ্যাঁ লম্ব বরাবর বলরেখাগুলো কি হচ্ছে? এখান থেকে নির্গত হচ্ছে, বলরেখাগুলো লম্ব বরাবরই বের হচ্ছে। তার মানে যেদিকে বলরেখার দিক সেদিকে হচ্ছে প্রাবল্যের দিক, মানে তড়িৎ ক্ষেত্রের দিক, রাইট? তাহলে আমরা কি দেখলাম? তলের লম্ব বরাবর বলরেখাগুলো যদি নির্গত হয় তাহলে ফ্লাক্স কি হবে দেখো তো। ফ্লাক্স ফাই সমান কি পড়েছি? তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কত? এস, রাইট? এস। আর বলতো লম্ব বরাবর উপাংশ কত? কারণ লম্বের সাথে ই এর কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এই বরাবর হবে ই cos 0 ডিগ্রি, কারণ যার সাথে কোণ সেই বরাবর কি হবে? cos 0, তোমাদের জানা আছে। তাহলে আমরা কি লিখতে পারি? ই cos 0 ডিগ্রি, তার মানে পেলাম দেখো ইএস। ওকে, তাহলে তলের লম্ব বরাবর যদি বলরেখাগুলো নির্গত হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লাক্স পাই এটা, তাই না? আচ্ছা, নেক্সট ক্ষেত্র 2 একটু খেয়াল করো। ক্ষেত্র 2, এখন এই তল আমরা তো জানি তলের ক্ষেত্রফল এস, এবং তার ডিরেকশন কোন দিকে বলতো? ডিরেকশন হচ্ছে লম্ব বরাবর উপরের দিকে, তার মানে আমরা আঁকানোর জন্য এই দিকে দিয়ে দিলাম, হ্যাঁ এটা হচ্ছে কি এস ভেক্টরের দিক। এখন কি হচ্ছে? বলরেখাগুলো নির্গত হচ্ছে, বলরেখা যেগুলো সেগুলো নির্গত হচ্ছে, ধরে নাও এইভাবে একটা কোণ করে নির্গত হচ্ছে। কত কোণ করে নির্গত হচ্ছে? থিটা কোণ করে, লম্বের সাথে থিটা কোণ করে। ওকে, তাহলে বলো তো দেখি, ই দেখো লম্বের সাথে থিটা কোণ করে উৎপন্ন বের হচ্ছে, নির্গত হচ্ছে, তাহলে এই ই এর এই লম্ব বরাবর, তাহলে লম্ব বরাবর একটা কি থাকবে? উপাংশ থাকবে। তাহলে কত হবে বলো তো? ই cos থিটা, তাই না? তাহলে দেখো আমরা তলের উপাংশের লম্ব বরাবর উপাংশের গুণফল, তাই না? লম্ব বরাবর উপাংশ কত পেয়েছি বলো তো? ই cos থিটা। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা ফ্লাক্স কত পাবো বলো তো? এই ক্ষেত্রে আমরা ফ্লাক্স পাবো ফাই সমান কত? ক্ষেত্রফল এবং তলের লম্ব বরাবর উপাংশ কত? ই cos থিটা। টোটাল কত পেলাম? ইএস cos থিটা, রাইট? ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবার বলো তো ফাই আমি কি এটা লিখতে পারি ই ডট এস? কারণ তোমরা জানো পি কিউ cos থিটা পি ডট কিউ, তাহলে ইএস cos থিটা, তাহলে কি ই ডট এস, রাইট? তাহলে এই যে আমরা ফ্লাক্স পেলাম, এটাও আমাদের কিন্তু ফ্লাক্সের একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। এখন এখান থেকে একটু ধারণা আসতে পারে, বলো তো ফ্লাক্স কি রাশি? দুটি ভেক্টর রাশির ডট গুণফল একটা স্কেলার রাশি, রাইট? তাহলে ফ্লাক্স কি রাশি? রাশি হচ্ছে স্কেলার রাশি। ওকে, আচ্ছা ফ্লাক্সের একক কি বলতো? তড়িৎ ফ্লাক্সের একক কি? তড়িৎ ফ্লাক্সের একক দেখো আমরা এখান থেকে বের করতে পারি, তাই না? থিটার তো আমরা কোনো একক, সেটা মৌলিক রাশি, সেটার আমরা একক নিই না। তাহলে বলতো দেখি ই এস, ই মানে কি? প্রাবল্য। প্রাবল্য মানে কি বলতো? নিউটন পার কুলম্ব, জানা আছে না? নিউটন পার কুলম্ব। আর এস মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের কি হয়? মিটার স্কয়ার, রাইট? তাহলে নিউটন পার কুলম্ব মিটার স্কয়ার, এটা হচ্ছে কি বলতো? তড়িৎ ফ্লাক্সের ইউনিট বা একক। হ্যাঁ, আচ্ছা নেক্সট
এবার দেখো তো ক্ষেত্র 3, খেয়াল করো, তোমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে এটা একটা তল, ওকে, কোনো সমস্যা নেই, এস ক্ষেত্রফল, কিন্তু বলা হলো এই তলের ক্ষুদ্র একটা ক্ষেত্রফল আমরা বিবেচনা করলাম, যেটা হচ্ছে ডিএস, ওকে, ডিএস। আর ডিএস এর দিক সবসময় আমরা কি জানি, লম্ব বরাবর হয়। আচ্ছা, ডিএস এর দিক এদিকে, ক্লিয়ার, ওকে। এখন বলা হচ্ছে বলরেখাগুলো নির্গত হলো থিটা কোণ করে, কোনো সমস্যা নেই, এই বরাবর বলরেখা নির্গত হচ্ছে, কত কোণ করে, থিটা কোণ করে নির্গত হলো। তাহলে আমরা এখানে ফ্লাক্স কি পাবো বলো তো দেখি। আমরা ফ্লাক্স যেটা পাবো সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য ফ্লাক্স হবে কি ক্ষুদ্র, তাহলে ডি ফাই ক্ষেত্রফল গুণন কত বলতো, এই বরাবর উপাংশ, যেহেতু এই বরাবর ই, তাহলে এই বরাবর উপাংশ পাবো ই কস থিটা, ক্লিয়ার। তাহলে আমরা কি পেলাম, ই কস থিটা। তাহলে ডি ফাই সমান কত পেলাম বলতো, ই ডিএস কস থিটা। এটা একটা ইকুয়েশন খুঁজে পেয়েছি, ওকে। আচ্ছা, এটাকে দেখো তো একটু কারিশমা করে লিখতে পারি, ই সমান কি ই ডট ডিএস, তাই না? এইভাবেও কি আমরা উল্লেখ করতে পারি, পারি না? পারি কি? অবশ্যই পারি। এখন খেয়াল করো, এই ক্ষুদ্রকে যদি বড় করতে চাই তাহলে প্রসেসটা কেমন হবে। তাহলে তুমি পেয়েছো ডি ফাই আর এদিকে পেয়েছো ই ডট ডিএস, তাই না? তাহলে এই ক্ষুদ্রকে বড় করতে চাইলে কি হবে, অবশ্যই আমরা কি করব, সমাকলন করব, তাই না? অবশ্যই আমরা কি করব, সমাকলন করব, ওকে। তাহলে এখানে সমাকলন করলে দেখো ফাই সমান আমরা কি পাবো, ই ডট ডিএস, এটা পেতে পারি না? পারি। অর আমরা লিখতে পারি যেটা ই ডিএস কস থিটা, দেখো আমরা এটাও লিখতে পারি, কারণ আমরা কি এখানে লিখতে পারি তো, কারণ ই ডট ডিএস মানে ইডিএস কস থিটা, পারি না? ওকে। এখন ঘটনা যেটা দেখো, আমরা যখনই কি এখানে ক্যালকুলেশন করছি প্রত্যেকটা ক্ষেত্র দেখো আবদ্ধ, এটা আবদ্ধ ক্ষেত্র, এটা আবদ্ধ ক্ষেত্র, এটা আবদ্ধ ক্ষেত্র, মানে বদ্ধ ক্ষেত্র, তাই না? যখন বদ্ধ ক্ষেত্র হবে তখন অবশ্যই এই সমাকলনের তোমাকে কি করতে হবে, একটা সাইনটাকে চেঞ্জ করতে হবে। এই সামেশন দেখতে পাচ্ছ, এই সামেশনের সাইনটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কেমন একটু দেখো, ওকে পার্লারে নিয়ে যে এখানে একটা গোল লাগিয়ে দিতে হবে, এখানে একটা কি করব, গোল লাগিয়ে দিব, ওকে। এটাও কিন্তু সামেশন, সমাকলন চিহ্ন বোঝানো হচ্ছে। এই গোল চিহ্ন এই সামেশনের উপর দেওয়ার অর্থটা কি, দেওয়ার অর্থ এটাই যে তুমি কি কোন একটা সীমাবদ্ধ বা আবদ্ধ অংশকে তুমি কি করেছো, সমাকলন করেছো, ক্লিয়ার। তাহলে আবদ্ধ অংশের সমাকলন হচ্ছে এই চিহ্ন বোঝানো হয়, ক্লিয়ার, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, ফ্লাক্স, বিভিন্ন কন্ডিশনে দেখো ফ্লাক্স শিখেছি, ঠিক আছে না? ওকে। তাহলে এখানে ফ্লাক্স ফাই সমান ইএস যখন 0 ডিগ্রি, এখানে কি যখন থিটা হবে তখন কি হবে বলো তো দেখি, এস ই কস থিটা মানে ইএস কস থিটা, এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, পারি না? আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে যাই, যেটা এমসিকিউ এর জন্য বা কখনো কখনো অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, মাইন্ড ইট। আচ্ছা, আমরা জানি, আমরা কি জানি বলতো, ফাই সমান ইএস কস থিটা, তাই না? ইএস কস থিটা না? আচ্ছা আচ্ছা, বলতো এক নম্বরে আমি যদি এই থিটার মানটা 0 ডিগ্রি করি, তাহলে থিটার মান 0 ডিগ্রি করলে কসের মান কত হয়, ম্যাক্সিমাম হয়। আর কসের মান ম্যাক্সিমাম অর্থটা কি বলতো, ফ্লাক্স কি ম্যাক্সিমাম। তাহলে ফ্লাক্স কখন ম্যাক্সিমাম হবে, দেখো ফ্লাক্স ম্যাক্সিমাম ফ্লাক্স পাবো ইএস, কোন কন্ডিশনে ম্যাক্সিমাম পাবো সেটা আমাদের জানতে হবে। তাহলে এইটা ছিল একটা তল, ক্ষেত্রফল কি তলের লম্ব বরাবর, তার মানে এই যে এই বরাবর, কিন্তু আমি বোর্ডে গেছি মানে একটু পেটে দিয়েছি, তাহলে ক্ষেত্রফল এইদিকে, তাই না? এখন বলরেখাগুলো নির্গত হচ্ছে কি বলতো, ওই লম্ব বরাবর, এইভাবেই নির্গত হচ্ছে। তাহলে বলরেখাগুলো কি হচ্ছে বলতো, লম্ব বরাবরই বের হচ্ছে, মানে ই আর এস এর মধ্যে কোণ দেখো কত, 0 ডিগ্রি, তাই না?
তাহলে তলের সাথে যদি লম্ব বরাবর কি হয়, বলরেখাগুলো নির্গত হয়, ফ্লাক্স কি হবে, ম্যাক্সিমাম ফ্লাক্স হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, নেক্সট এবার দেখো তো 2 নাম্বার কন্ডিশনে যদি এটা আসে, 2 নাম্বার কন্ডিশন, থিটা 90 ডিগ্রি, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ফাই দেখো কি মিনিমাম মানে 0 পাওয়া যায়, কারণ cos 90 এর মান কত বলো তো 0। তাহলে টোটাল কি পাবো আমরা 0, কোনো ফ্লাক্স খুঁজে পাবো না। পাবো কি? কোনো ফ্লাক্স পাবো না। তার মানে একটু খেয়াল করো ঘটনাটা কেমন ঘটলো। এটা তল, আমরা জানি ক্ষেত্রফল ভেক্টরের দিক কি হয়, তলের লম্ব বরাবর উপরের দিক। ওকে, তলের লম্ব বরাবর। ক্লিয়ার? এখন কি 90 ডিগ্রি, তার মানে কি হবে, কেমন ভাবে বের হবে বলো তো, এইভাবে বলরেখাগুলো বের হবে, অর্থাৎ এই বরাবর বলরেখা নির্গত হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক ওদিকে। মধ্যে কোণ কত বলো তো দেখি, 90 ডিগ্রি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি এই তলের জন্য কোনো ফ্লাক্স পাবো না। ক্লিয়ার? ওকে, তাহলে অবশ্যই খেয়াল রেখো ম্যাক্সিমাম কোন কন্ডিশনের জন্য ফ্লাক্স ম্যাক্সিমাম হয়, কোন কন্ডিশনের জন্য ফ্লাক্স কি হবে, মিনিমাম হবে। ওকে সবাই? আচ্ছা, নেক্সট এবার খেয়াল করো গাউসের সূত্র। গাউসেস ল। ওকে, গাউসের সূত্র বা গসের সূত্র, যেটাই বলো না কেন হবে আর কি। তো মনে রেখো এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে স্থির তড়িতের মৌলিক সূত্র। ওকে, অনেক সময় এমসিকিউ এ আসে স্থির তড়িতের মৌলিক সূত্র নিম্নের কোনটি। তোমরা অনেক সময় ভুল করে বসো, মনে করো স্থির তড়িৎ সম্পর্কে কুলম্ব সূত্র দিয়েছে, এই জন্য কুলম্বের সূত্রকে তোমরা আনসার করো। অবশ্যই নয়, অবশ্যই স্থির তড়িতের মৌলিক সূত্র হচ্ছে গাউসের সূত্র। এটা একটু মনে রাখো। হ্যাঁ, তাহলে গাউসের সূত্রটা কি এটা আমরা একটু বিবৃতি করতে চাই, ব্যাখ্যা করতে চাই। তাহলে বিবৃতি, তো আমরা বিবৃতিটা একটু পরে করি, ব্যাখ্যাটা একটু আগে করি। ব্যাখ্যাটা বুঝে নিয়ে বিবৃতিতে যাব, তাহলে কি বিবৃতি আমাদের অনেক অনেক বেশি কি সহজ হয়ে পড়বে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ব্যাখ্যাটা আগে বুঝে নিই। চলো দেখি ব্যাখ্যা। আচ্ছা বলো তো, এটা একটা তল, তাই না? আবদ্ধ তল, কল্পনা করো আবদ্ধ তল, কোনো গোলক হতে পারে বা কোনো একটা পাত হতে পারে। ঠিক আছে, পাত, এটা কল্পনা করো, এই পাতে কি আছে, চার্জ আছে, কিউ পরিমাণ কি আছে, চার্জ আছে। ওকে, আচ্ছা, তো আমরা ধরে নিলাম কি একটা পাত, এই পাতে চার্জ আবদ্ধ আছে, কি পরিমাণ, কিউ পরিমাণ চার্জ আবদ্ধ আছে। ওকে, এবং এই পাতের ক্ষেত্রফল তো আমরা জানি এস ক্ষেত্রফল ধরে নাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে বলো তো এই পাত থেকে অবশ্যই বলরেখাগুলো কি হবে, নির্গত হবে, তাই না? বলরেখা নির্গত হবে, স্বাভাবিক। পাতের লম্ব বরাবর হোক, কোন একটা কোণ করে হোক, আমরা ফ্লাক্স পড়তে যেয়ে সেটা পড়লাম বলরেখা কিভাবে নির্গত হয়। তো গাউসের সূত্রে যেটা বলা হয়েছে, এই তলে যে চার্জ আবদ্ধ আছে, কি পরিমাণ চার্জ আবদ্ধ আছে, কি পরিমাণ চার্জ আবদ্ধ আছে। ওকে, তাহলে এখানে যেহেতু বলরেখা নির্গত হচ্ছে, অবশ্যই এখানে ফ্লাক্স তৈরি হবে, তাই না? তাহলে মোট ফ্লাক্স ফাই হবে মোট চার্জ এর 1/ε0 গুণের সমান। শেষ। তাহলে গাউসের সূত্র হয়ে গেছে আমাদের। তাহলে গাউসের সূত্র পড়লামটা কি, কোন আবদ্ধ তলে যে পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে, যে পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে, এটা হচ্ছে যে পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে, কি হবে, ওই তলে আবদ্ধ চার্জ এর কত গুণ, 1/ε0 গুণের সমান। ওকে, আর আমরা কিন্তু 1/ε0 গুণ, এটা কিন্তু বলরেখা পড়তে যে আমরা পড়েছিলাম, এটাকে বলা হয় বল নল। ওকে, এটার নাম কিন্তু বল নল পড়েছিলাম, মনে আছে? তাহলে দেখো গাউসের সূত্র আমরা অলরেডি হয়ে গেছে, এখন আর তোমাকে মুখস্থ করা লাগবে না। লাগবে কি? অবশ্যই নয়। তাহলে এটা আমরা লিখে ফেলি মোট ফ্লাক্স, তাই না? তাহলে কোন স্থির চার্জ, যেহেতু স্থির আছে, স্থির তড়িৎ ক্ষেত্রের কোন বদ্ধ তলে বা বদ্ধ তলের মোট ফ্লাক্স হবে ওই তলের আবদ্ধ মোট চার্জের 1/ε0 গুণের
এপসাইলন নট গুণ এর সমান। কার সূত্র এটা? গসের সূত্র। ওকে, বোঝা গেছে? তার মানে ব্যাখ্যাটা মনে রাখবা, তাহলে কি তোমাকে বিবৃতিটা স্টেটমেন্টটা তোমাকে মুখস্থ রাখার দরকার নেই। আচ্ছা, এখন আমরা চলে যাই, ধীরে ধীরে এগিয়ে যাই। দেখো 5 কিউ ডিভাইডেড এপসাইলন নট পেলাম, তাই না? আচ্ছা বলো তো, এই ফাই সমান কিন্তু আমরা অনেক অনেক কিছু পেয়েছি, তাই না? তাহলে ফাই সমান কি পেয়েছি বলো তো? ফাই সমান আমরা পেয়েছি দেখো ই ডট ডিএস, এই ধরনের কিছু আমরা দেখে আসলাম, তাই না? ফাই সমান দেখবা ফ্লাক্সে আমরা এই ধরনের কিছু দেখে এসেছি। তাহলে ফাই সমান এটা বসাতে পারি, আবার এটাকে কি লিখতে পারি? ই ডিএস কস থিটা লিখতে পারি, সমান কিউ ডিভাইডেড কত? এপসাইলন নট। দিস গাউসের সূত্রের গাণিতিক ট্রাম। এটা দিয়ে আমরা বেশ অনেক প্রবলেম সলভ করব। ওকে, তাহলে মোট ফ্লাক্স কি? কিউ বাই এপসাইলন নট। আর মোট ফ্লাক্স বের করতে গেলে আমরা কি জানি বলো তো দেখি? আবদ্ধ অংশের কি? সামেশন সমাকলন ইডিএস, ওকে, বা ই ডট ডিএস, তাহলে তো হয়ে যাবে। তাহলে গাউসের সূত্র কিন্তু আমরা ব্যাখ্যা করে ফেললাম। এখন দেখো তো, যদি কিউ জিরো হয়, মানে এখানে কোনো চার্জই নাই। চার্জ নাই মানে কি? ফ্লাক্স থাকবে। চার্জ যেখানে নেই সেখানে কি কোনো ফ্লাক্স থাকবে? ইম্পসিবল, হতে পারে না। তাহলে চার্জ নেই, তাহলে বলো তো এখানকার ফ্লাক্স কত হবে? তাহলে কিউ জিরো ডিভাইডেড এপসাইলন নট, তার মানে ফ্লাক্স থাকবে না। ওকে, তাহলে আবদ্ধ তলে যদি কি কোনো চার্জ না থাকে, তাহলে সেখানে কি ফ্লাক্স বা বলরেখা অতিক্রম করবে না, সেটা আমরা কি দেখলাম এবং বুঝলাম। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা এখন গাউসিয়ান তল সম্পর্কে একটু ধারণা নিব। গাউসিয়ান তল, গাউসিয়াস সারফেস। ওকে, একটি চার্জের, এটা কি আমরা ডেফিনিশনটা লিখে নিই। একটি চার্জের চারদিকে যে কাল্পনিক তল বিবেচনা করা হয়, মানে কল্পনায়, বুঝেছ? বিবেচনা করা হয়, তাকে গাউসিয়ান তল বলে। গাউসিয়ান তল কি? একটি চার্জের চারদিকে যে কাল্পনিক তল বিবেচনা করা হয় সেটা হচ্ছে কি গাউসিয়ান তল। কেমন এটা একটু বুঝে নিই আমরা। ধরে নাও এটা একটা চার্জ, হ্যাঁ, চার্জ, বিন্দু চার্জ। তো বিন্দু চার্জের চারদিকে আমরা কি করলাম? একটা তল কল্পনা করে নিলাম, কাল্পনিক তল। ওকে, তাহলে এই তলটাকে আমরা কি বলবো? গাউসিয়ান তল। তাহলে গাউসিয়ান তলটা কেমন? কাল্পনিক। তাহলে এর আমরা যদি বৈশিষ্ট্যগুলো জানি, অনেক ধারণাগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বৈশিষ্ট্যগুলো জেনে নিই আমরা। গাউসিয়ান তলের বৈশিষ্ট্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রেখো তোমরা। এটি একটি কাল্পনিক তল, কাল্পনিক বদ্ধতল। ওকে, বদ্ধতল। 2 নং, এই তল চার্জকে স্পর্শ করে না। এই তল চার্জকে কখনো স্পর্শ করে না। তার মানে কিছুক্ষণ আগে দেখো, এই দুইটার আমরা একটু ব্যাখ্যাটা একটু দেখে নিই। ধরে নাও কি এখানে একটা বিন্দু চার্জ আছে, চারি সাইডে তুমি কি করেছো? তল কল্পনা করেছো। তাহলে এটা কি আবদ্ধ তল? তাহলে কাল্পনিক বদ্ধতল কল্পনা করে নিতে হবে, থাকবে না কিন্তু চার্জের চারি সাইডে। আবার চার্জকেও স্পর্শ করে না। ওকে, আচ্ছা। 3 নং, তলটি যে কোনো আকৃতির হতে পারে, সিলিন্ডার আকৃতি হতে পারে অথবা গোলকীয় আকৃতির হতে পারে, এই তল আর কি। এটা অনেক ইম্পর্টেন্ট আর কি, ভিভিআই অনেক অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সিলিন্ডার বা তারে চার্জ বন্টন বা লাইন চার্জ বন্টন,
বা পাতে চার্জ বন্টনের ক্ষেত্রে গাউসিয়ান তল হয় সিলিন্ডার আকৃতির। সিলিন্ডার আকৃতির। ওকে, একটু খেয়াল করো, সিলিন্ড্রিক্যাল মানে সিলিন্ডারে চার্জ বন্টন। তাহলে আমরা এখানে একটা সিলিন্ডার এঁকে ফেলি। হ্যাঁ, ধরে নাও এটা একটা সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডারে যদি তুমি কি করো, চার্জ দিয়ে দাও, চার্জ, সিলিন্ডারে চার্জ আছে, ধরে নাও চার্জ আছে। ওকে, তাহলে এই সিলিন্ডারে চার্জ বন্টনের ক্ষেত্রে গাউসিয়ান তলটা কি হবে, সিলিন্ডার আকৃতি, সিলিন্ড্রিক্যাল। এটা একটু মনে রাখবা, আমরা এর বিস্তারিত পড়বো। তারে চার্জ বন্টন বা লাইন চার্জ বন্টন কেমন দেখো তো, একটা তার, এটা তার, কল্পনা করো তার, সোজাসুজি লাইন, এটা তার, তারও কিন্তু সিলিন্ডার আকৃতির। তারে চার্জ বন্টন, দেখো তারে চার্জ আছে। তাহলে এই তারে চার্জ বন্টন, লাইন চার্জ বন্টন, দেখো তো একই লাইনে চার্জ না, তাহলে এটাকে কি বলা হয়, লাইন চার্জ বন্টন। এই চার্জের জন্য তল হয় কি, সিলিন্ড্রিক্যাল, সিলিন্ডার আকৃতি। তার মানে গাউসিয়ান তলটাকে আমরা এখানে তখন কি করি, সিলিন্ডার ধরে নিই। সিলিন্ডার ধরে নিয়ে আমরা কি করি, ক্যালকুলেশন করি। বাইরে বের হলে রাস্তার উপর দিয়ে দেখবা কি ইলেকট্রিক যে তারগুলো গেছে, এই তারে কি চার্জটা কেমন ভাবে আছে, তারগুলো কি সিলিন্ডার আকৃতির না, সিলিন্ডার আকৃতির। তাহলে ওই তারে যে চার্জ বন্টন, ওই চার্জ বন্টনকে বলা হয় কি, লাইন চার্জ বন্টন বা তারে চার্জ বন্টন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পাতে চার্জ বন্টন, তাহলে একটা পাত, এটা একটা পাত, পাতে কি আছে, পজিটিভ চার্জ আছে, ধরে নাও নেগেটিভ চার্জ থাকতে পারতো, তুমি নেগেটিভের আধিক্য নিলে আর নেগেটিভ চার্জ হতো, এই চার্জ বন্টন। সেক্ষেত্রে আমরা গাউসিয়ান তলগুলো কি ধরে নিব, আমরা গাউসিয়ান তলকে আমরা ধরে নিব হচ্ছে সিলিন্ডার আকৃতির, অর্থাৎ এর মাঝখান থেকে একটা সিলিন্ডার কল্পনা করে আমরা কি করব, সিলিন্ডার আকৃতি ধরে নিব। ওকে, আচ্ছা, নেক্সট 5 নং, বিন্দু চার্জ বা গোলকে চার্জ বন্টনের ক্ষেত্রে গাউসিয়ান তল হবে গোলকীয়। ওকে, গোলকীয় বা বিন্দু চার্জ, তার মানে কি, বিন্দু চার্জ দেখো তো এখানে একটা, এই যে আমি এখানে দেখিয়েছি, তাহলে বিন্দু চার্জ মানে কোন একটা বিন্দুতে চার্জ, তাহলে তার চারি সাইডে আমরা কি করব, গোলক, গোলক একটা তল কল্পনা করে নিব, গাউসিয়ান তল। ওকে, বা গোলকে, ফুটবলে কি পৃষ্ঠে যদি চার্জ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি তার আশেপাশে, এই যে ধরে নাও এটা গোলক, গোলকে চার্জ আছে, তখন আমরা কি করব, তার বাইরের দিক থেকে একটা কি করব, একটা তল কল্পনা করব, এই তলটাকে আমরা কি বলবো, গাউসিয়ান তল। ওকে, আচ্ছা, এখন এই গাউসের সূত্র থেকে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই, কিভাবে সাধারণত দেখা যায় কি কুলম্বের সূত্র পাবো, বা কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র পাবো, অনেক সময় 2 মার্কসের মধ্যমূলক কোশ্চেন দেয়, সেগুলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, গাউসের সূত্র হতে কুলম্বের সূত্র, এটা আমরা এখন প্রতিষ্ঠা করতে চাই। ওকে, তো খেয়াল করো, ধরে নাও একটা গোলক কল্পনা করি, ফুটবল কল্পনা করো, এই ফুটবলে কেন্দ্র হচ্ছে ও, তুমি কি করলা, ক্ষুদ্র একটা ক্ষেত্রফল বিবেচনা করলা এখানে। হ্যাঁ, ওকে, তো এই কেন্দ্রে প্লাস কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে, তাহলে কি পরিমাণ চার্জ আবদ্ধ আছে বলতো, কিউ পরিমাণ চার্জ আবদ্ধ আছে, রাইট? আচ্ছা, এটা ক্ষেত্রফল হচ্ছে ডিএস। আচ্ছা, ডিএস এর দিক কোন দিকে, লম্ব বরাবর বাইরের দিকে, তাই না? আমি বারবার বলেছি ক্ষেত্রফলের দিক এদিকে, ডিএস। আচ্ছা, এখান থেকে এই দূরত্ব কত, আর, এই বিন্দুটাকে পি বিন্দু হিসেবে আখ্যায়িত করলাম, ও থেকে পি এর দূরত্ব আর। আচ্ছা, বলতো পজিটিভ চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্যের দিক কোন দিকে, অবশ্যই বহির্মুখী, এই বরাবর হবে, তাই না? তাহলে ই আর ডিএস এর মধ্যে কোণ কত, 0 ডিগ্রি, কারণ ইও যেদিকে ডিএসও সেদিকে 0 ডিগ্রি।
তাহলে বলো আমি যদি গাউসের সূত্র প্রয়োগ করি, কারণ আমাকে বলেছে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করো, রাইট? তাহলে গাউসের সূত্র হতে গাউসের সূত্র, তো গাউসের সূত্র কি বলতো? ফ্লাক্স, অর্থাৎ এখানে যে ফ্লাক্স হবে, ফ্লাক্স মানে কি ফাই, চার্জ কত বলতো? আবদ্ধ চার্জ কিউ ডিভাইডেড এপসাইলন, এটা হচ্ছে গাউসের সূত্র। কিন্তু ফাই মানে কি হবে বলতো? এটা হবে ই ডিএস কস। বলো ই আর ডিএস এর মধ্যে কোন কত? 0 ডিগ্রি। তাহলে কস কয় ডিগ্রি? 0 ডিগ্রি। কিউ ডিভাইডেড এপসাইলন নট। তাহলে ই ডিএস কিউ ডিভাইডেড এপসাইলন নট। দেখো এটা পেলাম। এখন ই ডিএস কিউ ডিভাইডেড এপসাইলন নট লিখতে পারি। এখন বলো তো ডিএস কে যদি সমাকলন করি তাহলে কি পাবো আমরা? এস পাবো, কিউ ডিভাইডেড এপসাইলন নট। ওকে, আচ্ছা এস মানে কি বলতো? সমগ্র গোলকের ক্ষেত্রফল, তাই না? আর সমগ্র গোলকের ক্ষেত্রফল এস সমান কত? 4 পাই আর স্কয়ার। এটা তো আমি তোমাদের বলেছি। তাহলে ই ইন্টু 4 পাই আর স্কয়ার কিউ ডিভাইডেড কত বলতো? এপসাইলন নট। তাহলে ই সমান আমরা কত পেলাম প্রাবল্য বলো তো দেখি? পেলাম কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এটা কিন্তু আমরা প্রাবল্য পেলাম কোন বিন্দুতে? পি বিন্দুতে। এটা 1 নং দিয়ে রেখে দিই। হ্যাঁ, এখন এই পি বিন্দুতে আমি একটা কিউ নট চার্জ নিলাম। তাহলে ওই ক্ষুদ্র অংশের ক্ষুদ্র ক্ষেত্রফলের উপরে পি বিন্দুতে কিউ নট চার্জ নিয়েছি। কিউ নট চার্জ কিন্তু বল অনুভব করবে, তাই না? তাহলে কিউ নট চার্জের উপর অনুভূত বল কত হবে? এফ সমান কিউই, তার মানে কিউ নট ই। ওকে, এফ সমান কিউই পড়েছি, তাহলে এফ সমান কিউ নট ই, যেহেতু কিউ নট চার্জের উপরে বল। ই কিন্তু দেখো ওই বিন্দুর আমরা খুঁজে পেয়েছি। তাহলে বসিয়ে দিই কত? এটা কিউ নট, কিউ ডিভাইডেড কত? 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এখান থেকে একটু কারিশমা করে লিখবো। তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ নট আর স্কয়ার এফ। দেখো এটা হচ্ছে কার সূত্র বলো তো দেখি? কুলম্ব। ওকে, তাহলে ইনপুটে দিয়েছি কাকে? ইনপুটে দিয়েছে গাউসকে, আর আউটপুটে দেখো কুলম্ব হয়ে দৌড় দিয়েছে, রাইট? তাহলে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা হয়ে গেছে না? ওকে, এখন আমরা উল্টাটা দেখবো। ওকে, খেয়াল করো। কুলম্বের সূত্র হতে গাউসের সূত্র, এটা পড়তে চাই। ওকে, তো খেয়াল করো, ধরে নাও এটা একটা কোন একটা গোলকের অংশ বিশেষ। ওকে, গোলকের কেন্দ্রে কিউ চার্জ দেওয়া হলো, এটা হচ্ছে ও বিন্দু। এখান থেকে আমি এই জায়গায় মোটামুটি এটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস, ক্ষুদ্র ক্ষেত্রফল। এই বিন্দু, এখান থেকে এই বিন্দুটা হচ্ছে আর, এটা পি বিন্দু। হ্যাঁ, তাহলে বলো এর লম্ব বরাবর হবে ডিএস এর দিক। তাহলে লম্ব বরাবর মোটামুটি এই বরাবর ডিএস এর দিক। কিন্তু যেহেতু কিউ চার্জ আছে, এই বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন কি হবে? ওই বিন্দু হতে বহির্মুখী, এই বরাবর ই এর দিক। ওকে, এখন দেখো প্রাবল্য আর ডিএস এর মধ্যে কি একটা কোণ তৈরি হয়েছে, এটা ধরে নাও থিটা। ওকে, ওটা থিটা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো ঘনকোণ তৈরি হবে, কিন্তু এদের একটা ঘনকোণ তৈরি হবে। এটা আমি ধরলাম ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য হলো হচ্ছে ক্ষুদ্র ঘনকোণ ডি থিটা। ওকে, তো এখন বলো তো দেখি, আমরা এই বরাবর একটা উপাংশ পাবো, তাই না? কত পাবো? ডিএস কস থিটা। যেহেতু এর সাথে ডিএস তৈরি ও কোণ উৎপন্ন করেছে, স্বাভাবিক অর্থেই কেন্দ্রে উৎপন্ন কোণ সমান কি হবে? এই বরাবর
এই বরাবর কি বলতো ক্ষেত্রফলের রূপাংশ, কতটুকু ক্ষেত্রফলের রূপাংশ পেয়েছি আমরা? ds cos θ, তাই না? এটা ক্ষেত্রফল। ই বরাবর ডিভাইডেড ব্যাসার্ধের স্কয়ার। ওকে, এটা কিন্তু আমরা জানি, আগে যখন সলিড অ্যাঙ্গেল পড়েছিলাম সেখান থেকে আমরা জানি। এখন তোমরা খেয়াল করো, বলো ই বিন্দুতে পি বিন্দুতে আমরা প্রাবল্যটা কত পাবো? পি বিন্দুর প্রাবল্য ই সমান আমরা কি লিখবো? শূন্য স্থান যদি কল্পনা করো তাহলে 1/4πε0 কিউ, দেখো প্লাস কিউ, কিউ ডিভাইডেড কত? আর স্কয়ার। হতে পারে না? অবশ্যই, এটা আমাদের জানা আছে। এখন তোমরা প্রাবল্য পেয়েছো, আবার এই কোণও পেয়েছো, তাই না? তাহলে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে লিখতে চাই। বলো কার কুলম্বের সূত্র, তাই না? তো দেখো তো ডি ফাই সমান আমরা কি লিখতে পারি? ই ডিএস কস থিটা, তাই না? ফ্লাক্স দেখো পড়িয়েছি, ক্ষুদ্র অংশের জন্য ফ্লাক্স, ক্ষুদ্র ক্ষেত্রফল এবং কি লম্ব বরাবর উপাংশ। তো তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা ক্যালকুলেশন করি ই কত বলতো? কিউ ডিভাইডেড 4πε0 আর স্কয়ার ডিএস কস থিটা। ওকে, তো এখন ডিএস কস থিটা, আচ্ছা বলতো ডিএস কস থিটা সমান কত হবে? ডিএস কস থিটা সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, ডিএস কস, আচ্ছা এখান থেকে আমরা একটু বের করে নিই, ডিএস কস থিটা তো আর স্কয়ারকে পার করে দিই, তাহলে কি হবে? ডি ফাই ইজ ইকুয়াল, দেখো কিউ ডিভাইডেড 4πε0, এখানে আমরা কি পেয়েছি? ডিএস কস থিটা, আর আর স্কয়ার কে ওর নিচে পাঠিয়ে দিলাম, এই আর স্কয়ার কে ওর নিচে পাঠিয়ে দিলাম। দেখো বলো তো এইটা আর এই অংশটা কি সেম না? তাহলে আমরা কি লিখতে পারি? ডি ফাই ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড 4πε0, এইটা আমরা দেখো লিখতে পারি কি বলতো? ডি থিটা, এটা লিখতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এটাকে সমাকলন করব বোথ সাইড, কিউ ডিভাইডেড 4πε0 ডি থিটা, আমরা এখানে আবদ্ধ অংশের জন্য দিয়ে দিলাম। তাহলে ফাই সমান কি পাবো বলতো? কিউ ডিভাইডেড 4πε0 থিটা, তাই না? তাহলে যদি গোলাকার হয়, গোলক হয়, ধরে নাও ফুটবল, তাহলে ফুটবলের জন্য কেন্দ্রে এই থিটার মান কত হবে বলতো? 4π স্টেডিয়াম, প্রথমেই দেখিয়েছি। ওই যে বার্থডে ক্যাপ মাথায় ছিল, ওখানে কিন্তু আমি ক্যালকুলেশন করে 4π স্টেডিয়াম দেখিয়েছি। তাহলে এই 4π আর এই 4π যদি কেটে যায় তাহলে কি পেলাম বলতো? পেলাম হচ্ছে ফাই সমান কিউ ডিভাইডেড এপসিলন। দেখো ফ্লাক্স হবে মোট চার্জের 1/ε0 গুণের সমান। ওকে, তার মানে এটা হচ্ছে গাউসের সূত্র। ক্লিয়ার? তাহলে ইনপুটে আমরা কি করেছি? দেখো প্রাবল্য, অর্থাৎ এটা হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে প্রাবল্য নির্ণয় করেছি। ইনপুটে আমরা প্রাবল্য কুলম্বের সূত্রকে দিয়েছি, আউটপুটে দেখো কি গাউস হয়ে দৌড় দিয়েছে। ওকে, সুতরাং এটা একটু তোমরা একটু ভালো করে ক্যালকুলেশন করো। আসে না এটা, আগেরটা বেশি আসে, তারপরেও কি এটা অবশ্যই বারবার তোমরা কি পড়ে রাখবা। ঠিক আছে? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা অবশ্যই ভালো করে এটাকে প্র্যাকটিস করো। ঠিক আছে? কিন্তু বারবার তোমাদের একটা বিষয় ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি লাইভ দিব বলছি। মেন ঘটনা যেটা কি, মনে হচ্ছে লাইভের চেয়ে আপলোডেড ক্লাস তোমাদের জন্য বেশি ভালো হবে, আমি যেটা চিন্তা করছি আর কি। কারণ এর আগে লাইভ দিয়েছি, লাইভ এবং আপলোডেড ক্লাস কম্পেয়ার করে দেখছি, আপলোড ক্লাসে অনেক ভালোভাবে তোমাদের কি দেওয়া যায়। ওকে, যেটা লাইভে দেখা যাচ্ছে তোমরা অল্প পড়ায় টাইমটা শেষ হয়ে যায়, অনেকেই উপস্থিত থাকতে পারো না, অনেকের মেগাবাইট থাকে না, বুঝছো? এভরিথিং অনেক প্রবলেম হয়। তো এই জন্য তোমরা আপলোডেড ক্লাসগুলো আপাতত এগিয়ে নিয়ে যাও, সময় সুযোগ বুঝে আর কি লাইভ দিব। কারণ আমি আজকে শনিবার থেকে দিতে চেয়েছিলাম, আসলে সেটা সম্ভবপর হচ্ছে না, অনিবার্য কিছু কারণ, তোমাদের কারণ, আমাদের কারণ, এভরিথিং কারণ মিলে। ওকে, ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।